এমপি আনার হত্যায় জড়িতরা পার পাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার নেপালে ডিবি টিম। সিলেট নগরের 15,000 মানুষ পানিবন্দী, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রিমাল দুর্গতরা। রেল যুগে প্রবেশ করল বেনাপোল ও মোংলা, অর্থনীতিতে সম্ভাবনার নতুন দুয়ার। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online-এ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে এই হত্যার সাথে জড়িত গুরুত্বপূর্ণ আসামিরা নেপালের কাঠমান্ডুতে রয়েছে বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ। এ অবস্থায় এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সহযোগী সিয়াম নেপালে আটকের পর দেশটিতে গিয়েছেন ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে একটি টিম। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ কবির। কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার পর বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা তদন্ত চালিয়ে যাচ্ছেন রহস্যের জট খুলতে। ব্যস্ত সময় পার করছেন সব অপরাধীদের শনাক্ত করা ও গ্রেপ্তারে। এ অবস্থায় দেশে গ্রেপ্তারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কলকাতার পর এবার নেপাল গেলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে 4 সদস্যের গোয়েন্দা টিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেক অপরাধী নেপালে অবস্থান করার তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। ঝিনাইদের মাননীয় সংসদ সদস্য, ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি, তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে, সেই বিশ্বাসে আসলে আমরা তদন্তের কাজে যাচ্ছি। অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। তো এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র বা ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। অন্যদিকে সংসদ সদস্যের হত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার করা, এবং নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা করব। যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তারাই করবে, এবং তারা যদি পরামর্শ দেয় যে আমাদেরকে সম্পৃক্ত করে, তাহলে আমরা সেখানে যে সম্পৃক্ত। ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশি অপরাধ করে নেপালে যেন ঠাঁই না পায়, সে ব্যাপারে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিরা। উপজেলার ভূষণ হাই স্কুল মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ সহ 14টি ইউনিয়ন ও পৌরসভার চেয়ারম্যান, সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় আনারের ব্যবহৃত পাসপোর্ট, ঘড়ি, আংটি ও কথিত রক্তমাখা পোশাক উদ্ধারের দাবি জানান বক্তারা। সেই সাথে হত্যায় জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধেরও দাবি জানান তারা। সিলেটের উজানে পানি কমলেও বেড়েছে মধ্যাঞ্চলে। জেলার জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজারে পানি বেড়েছে, তবে নগরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য ছবিতে মাসুম আলিসের প্রতিবেদন। সিলেট নগরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নগরের 15টি এলাকার 5,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে নগরের মানুষ। নগরের 2টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বানের জলে ভেসেছে ফসলের ক্ষেত, পুকুরের মাছ। তবে কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কয়েকটি এলাকায় অবনতি হয়েছে। বন্যা তো আমরা অবস্থা খারাপ করে লাগছে, আমরা বাসুস বাসিয়ে যাইতেছি, কেউ সাহায্য করে না ভাই, বুঝছো নি? পানি তো মনে করেন 1 দিন 2 দিন ভিতরে পানি এসেছে।
সমস্যা বাচ্চা খাইছে খুব কষ্ট করতেছে, পানি খুবই বেশি, এখন নদীর পানি বাড়ায়। সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জে পানি কমেছে, তবে বেড়েছে জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে। সুরমা ও কুশিয়ারার 4টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী অবস্থায় রয়েছেন অন্তত 6 লাখ মানুষ। 550টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 5000 মানুষ। গোলা পানি গরম, রান্দিয়া বাড়িয়া খাইতে পারি না। গাড়ি লিয়ে বাইরে পারতেছি না, কোমর পানি, এখন আমরা গুদামে পানি ঘরের মধ্যে আমরা খুব কষ্ট হয়ে আছি। আর গত 2 দিন আগে পানি ঢুকছে, এখন পানির সময় যত যাচ্ছে বাড়তে আছে। এদিকে সিলেট সিটি কর্পোরেশন ছাড়াও জেলার 7 উপজেলার 68টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রিমাল দুর্গতরা ধ্বংসস্তূপ থেকে নতুন করে বাড়িঘর নির্মাণ ও মেরামতে ব্যস্ত তারা। তবে সরকারি সহায়তা পেলেও আবাসস্থল পুনর্নির্মাণ করতে না পারায় এখনও খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার। ভোলা ও বরগুনা প্রতিনিধি তথ্যচিত্রে সমর ইসলামের রিপোর্ট। বিধ্বস্ত বাড়ির সামনে বৃদ্ধার কোলে শিশু, যেন ধ্বংসের শেষ প্রান্ত থেকে নির্মাণ যজ্ঞের শুরু। ভাঙা হাড়ি থেকে খুঁজে পাওয়া ভাতের ভেজা চাল শুকোতে দিয়েছেন ভাঙা ঘরের চালায়, ভেঙেছে রান্নার চুলোটাও। এই চিত্র দ্বীপ জেলা ভোলার বুরহানুদ্দিন উপজেলার কুতুবা, বড়মানিকা, গঙ্গাপুর, মনপুরা, ঢালচর, চরকুকুরি মুকুরি সহ সব গ্রামের। মেঘনা ও তেতুলিয়া নদী তীরের লাখো বাসিন্দার প্রায় সবই ভেসে গেছে রিমালের প্রভাবে সৃষ্ট অতি জোয়ারের পানিতে। ঘরে একটা মানুষের দম চাইয়ে চিনতে জানি আর কি খাই। ছেলে মেয়ে লই আনু পাশে আমরা পড়তেছি, চুলা ফাও নাই, কোনো কিছুই নাই। সব বাসা আছে, আমরা আকাশের নিচে খাড়া না। বিদায় যেন যেন খাড়া করি উড়াম, মানুষের দিন সাহায্য উড়াইয়া এই জায়গাও নেই। গাঙ্গের মৌজার বাড়ি খাই আর ওই গাং পারে থাকি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি চলছে পুনর্বাসনের কাজও। তাদেরকে নিবন্ধে সাহায্য সহযোগিতা করা হচ্ছে এবং তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। সেখানকার মানুষ পানিবন্দী আছে এবং তাদের ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, তো সেই কারণে সেখানে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই বরাদ্দগুলো আমরা লিখেছি এবং সেগুলো যদি আসে তাৎক্ষণিকভাবে দুর্গত মানুষদের কাছে আমরা সেটি করছি। বরগুনার পাথরঘাটা উপজেলার জিনতলা, হরিণঘাটা ও পদ্মা, তালতলির শুভ সন্ধ্যা, তেঁতুলবাড়িয়া ও জয়ালভাঙ্গা এবং সদর উপজেলার বালিয়াতলি, তেঁতুলবাড়িয়া ও খাজুরতলা সহ সব নদী পাড়ের মানুষেরা এখনও চরম দুর্ভোগে। বেড়িবাঁধ ভেঙে পানির তোড়ে ভেসে গেছে তাদের সহায় সম্পদ, বসতঘর। ঘরবাড়িকে বাসযোগ্য করার চেষ্টা চালাচ্ছেন তারাও, তবে তাদের দাবি টেকসই বেড়িবাঁধ। শক্ত বেরিবাদ চাই, তেরান চাই না, আমরা বাঁচতে চাই। আমাদের নিজের থার মতন স্থান নাই। সাইক্লোন সেন্টার আর রাস্তা আর পানি চাই আমরা। পোতা আর কি পানিতে একটা লই গেছে, ঘর কোন রকম খাড়া আছে, আর থার মতন নাই। চাল, ডাল, তেল সহ খাদ্য সামগ্রী পাচ্ছেন এ উপকূলের দুর্গতরাও। জিআর চাল আমরা বরাদ্দ দিয়েছি উপজেলাগুলোতে, 25 লক্ষ টাকা জিআর ক্যাশ দিয়েছি এবং 10 লক্ষ টাকা আমরা শিশু খাদ্য এবং 8 লক্ষ টাকা গোখাদ্য, এবং আমরা এ পর্যন্ত আরও কিছু বরাদ্দ পেয়েছি যেটা আমরা উপজেলাওয়ারি বিভাজন করে দিব। আরও সহায়তা দিতে জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করে পাঠানো হচ্ছে মন্ত্রণালয়েও। সমর ইসলাম, 21 টেলিভিশন। সুন্দরবনের নদী, খালে মাছ ও বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত টানা 3 মাসের জন্য সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের সুপারিশ অনুযায়ী এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বন বিভাগ। এ সময়ে পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচল সহ সুন্দরবনের নদী, খালে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবীরা। এই 3 মাসে তাদের কোনো রোজগারের পথ থাকবে না। শুধু সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জ এলাকার প্রায় 50,000 মানুষ জীবন নির্বাহের জন্য সুন্দরবনের উপর নির্ভরশীল। রেল যোগাযোগে প্রবেশ করল বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও সমুদ্র বন্দর মোংলা। এর ফলে এই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণের পাশাপাশি গতিশীল হবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি। খুলনা মোংলা রেলপথ ঘিরে অর্থনীতিতে খুলছে সম্ভাবনা নতুন দুয়ার। মোংলা, বেনাপোল ও খুলনা প্রতিনিধির তথ্যচিত্রে আর জানাচ্ছেন সমর ইসলাম। সকাল 9:15টায় কথা থাকলেও মোংলা কমিউটার ট্রেনটি 10টায় বেনাপোল থেকে যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায়।
7টি বগি সম্বলিত ট্রেনটির প্রথম যাত্রায় 549 জন যাত্রীর মধ্যে সরাসরি মোংলা স্টেশন পর্যন্ত যাত্রী ছিল 37 জন। প্রথম ট্রেনের যাত্রী হতে পেরে খুশি তারা। আজকের এই আনন্দঘন পরিবেশের মুহূর্তের সাক্ষী হতে যে মোংলায় এই প্রথম ট্রেন চালু হইল, এটা অবিশ্বাস্য। মোংলা বন্দরকে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত করতে 2016 সালে শুরু হয় খুলনা মোংলা রেলপথ নির্মাণ। 2019 সালে শেষ হওয়ার কথা থাকলেও 5 দফা সময় বাড়িয়ে নির্মাণ শেষ হয় 2023 সালের অক্টোবরে। গত বছরের 1 নভেম্বর এই রেলপথ ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। 7 মাস পর খুলনা মোংলা রেলপথে শনিবার আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু হয়। মঙ্গলবার বন্ধ রেখে সপ্তাহে 6 দিন চলবে এই কমিউটার ট্রেন। মোংলা বেনাপোলের ভাড়া নির্ধারণ করা হয়েছে 85 টাকা এবং মোংলা থেকে খুলনার ফুলতলা পর্যন্ত 45 টাকা। বেনাপোল বর্ডার হইতে মোংলা বন্দর পর্যন্ত যে ট্রেনটা আজকে উদ্বোধন হবে সেই ট্রেনটার সাথে থাকবো বলে আমি ফাঁকা সেজে আসছে। আমরা যদি বাসে যাই, বাসে তো অনেক বেশি খরচ, কিন্তু ট্রেনে সেই তুলনায় অনেক কম খরচ। এই রেল রাস্তাটা হওয়াতে, সুবিধা হওয়াতে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। এই রুটে ট্রেন চালু হওয়ায় ঢাকার সাথে সহজ হবে মোংলা বন্দরের যোগাযোগ। কম খরচ ও সহজে যাতায়াত এবং আরামদায়ক ভ্রমণও করতে পারবেন তারা। চিকিৎসা সহ ব্যবসা বাণিজ্যের কাজে ভারতে যেতেও এই রুট সহজ হবে তাদের। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে বিভিন্ন সময় মোংলা যেতে হয়, তা এই মোংলা যাওয়ার জন্য বেনাপোল ট্রেন চালু হওয়াতে আমরা খুব উপকৃত। আমরা যে যাতায়াতের সুবিধা পেলাম, আমাদের ইপিজেডের যত শ্রমিকরা আছে, স্টাফরা আছে, তারা অত্যন্ত উপকারী হলো। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ থেকে আনুষ্ঠানিকভাবে মোংলা কমিউটার নামে বেনাপোল মোংলা বেনাপোলের মাঝে একটি ট্রেন চালু হয়েছে। কাঙ্ক্ষিত রেলপথ চালু হওয়ায় মোংলা বন্দরের সাথে ভারত, ভুটান ও নেপালের ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে বলছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যর্থতা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। খবর আমন্ত্রণ 21 দেশের সংবাদে। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, মালয়েশিয়ায় প্রায় 5 লাখের উপরে কর্মী প্রেরণে মালয়েশিয়া সরকার কোটা দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রিক্রুটিং এজেন্ট সংগঠনের কাছে তথ্য চাওয়া হয়েছিল, কিন্তু সংগঠন সেই তালিকা দিতে পারেনি, ফলে ফ্লাইটের সমস্যা হয়েছে। মালয়েশিয়া সরকারকে সময় বাড়ানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। এ সংকট তৈরির পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। মালয়েশিয়ান গভর্নমেন্টকে লিখেছি যে আমাদেরকে টাইম বাড়ানো দেওয়ার জন্য, টাইম বৃদ্ধি করার জন্য। এখনো সেটার উত্তর আসে নাই। আমাদের এমবেসি কাজ করে যাচ্ছে, মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা আশা করতেছি যে বা যারা এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী, তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব। কৃষকদের সর্বোচ্চ সুবিধা দিতে পাট চাষিদের আগ্রহী করার আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে পাট চাষি এবং পাট খাত সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতবিনিময় সভায় কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, ভালো পাট উৎপাদনের পাশাপাশি এই খাতে মধ্যস্বত্বভোগীদের দূরে রাখতে হবে। এজন্য কৃষক, জুট মিল মালিক সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অচিরেই বন্ধ মিলগুলো চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। দিনব্যাপী সফরে নরসিংদীর পৌর পার্কে 3 দিনের পাটজাত পণ্য মেলার উদ্বোধন করেন তিনি। ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়ি ঘরে হামলার অভিযোগ উঠেছে। ভোরে উপজেলার গোবিন্দ্রপুর গ্রামে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, 21শে মে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হন মোস্তফা আরিফ রেজা মনু। এরপর থেকেই উপজেলার বিভিন্ন গ্রামে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এরই জেরে
গোবিন্দপুর গ্রামে মন্নুর সমর্থকরা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকরা সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। পটুয়াখালীর বানৌজা শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর 438 জন নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে একথা বলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। পরে বানৌজা শেরে বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান। পঞ্চগড়ের গ্রামাঞ্চলে জ্বালানি ও ঘরের বেড়া হিসেবে ব্যবহৃত সুপারি গাছের শুকনো খোল থেকে শিশুদের খেলনা, হাত পাখা পাশাপাশি এবার তৈরি হচ্ছে নান্দনিক তৈজসপত্র। আধুনিক ও স্বাস্থ্যসম্মত হওয়ায় এগুলোর চাহিদা বাড়ার পাশাপাশি আশা জাগাচ্ছে বিদেশে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের। খোলের উচ্ছিষ্ট ও ব্যবহারের পর ফেলে দেয়া তৈজসপত্র থেকে তৈরি হচ্ছে জৈব সারও। পঞ্চগড় প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলেসের রিপোর্ট। সুপারি গাছের শুকনো ঝরে পড়া খোলকে নিমপাতা ও লেবুর রস দিয়ে প্রাকৃতিক উপায়ে জীবাণুমুক্ত করে তৈজসপত্র তৈরি ও বাজারজাতের মূল কারিগর পঞ্চগড়ের উদ্যোক্তা নুরুল আলম সেলিম। প্লাস্টিক বা ককশিটের ওয়ান টাইম থালা প্লেটের তুলনায় স্বাস্থ্যকর ও নান্দনিক হওয়ায় নানা অনুষ্ঠান, রেস্টুরেন্ট ও দোকানে এগুলোর চাহিদা বেড়েই চলেছে। অত্যাধুনিক মেশিন দিয়ে তারা পরিষ্কার করে খুব সুন্দর করে তারা প্যাকেট করে মালগুলো বাজারজাত করতেছে। কারখানাতে আমরা বহুত মানুষ কারবার করে সংসার কারবার করে আমরা খাই। এই খোল কেনার পাশাপাশি আমি প্লেটও বানাচ্ছি, অন্য কাজও করতেছি। গড়ে উঠেছে আলাদা শিল্প কারখানাও, যেখানে দিনে তৈরি হচ্ছে 1 থেকে 1,500 পিস প্লেট, বাটি সহ 8 ধরনের তৈজসপত্র। প্রতি পিস 7 থেকে 15 টাকায় বিক্রি করে লাভবান উদ্যোক্তারা। 8টা আইটেমের জিনিস আমি একাই তৈরি করি। এই মেশিনের এবং মিস্ত্রি, মেকানিক্স এবং কি অপারেটর সম্পূর্ণই আমি। কারখানায় কাজ করে বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন অনেক শ্রমিক। বাড়ির পাশে কারখানা হওয়ার পর থেকে আমি এই জায়গায় চাকরি করতেছি, অনেক ভালোভাবে চলতেছি। ছোট প্লেট, বড় প্লেট, বাটি, এগুলো চামচ, এগুলো বানাই। সুপারি খোলের প্লেটগুলো শক্ত, সুন্দর ও সহজে পরিবহনযোগ্য হওয়ায় খুশি স্থানীয়রা। যিনি এই জিনিসটা তৈরি করছেন বা কারখানা তৈরি করছেন তাকে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যবহারের পর ফেলে দিলে তৈজসপত্রগুলো পচে জৈব সার হয়, ফলে পরিবেশও থাকে সুরক্ষিত। ফুলগুলা সংগ্রহ করি, ওরাও কিছু অর্থনৈতিক দিক থেকে আগা যাচ্ছে, ওদের সুপারি বাগানে পরিচর্যা হয় এই টাকা দিয়ে। নতুন এই ক্ষুদ্র শিল্পের প্রসার এবং রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তার আশ্বাস প্রশাসনের। এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, এটা পরিবেশসম্মত এবং এটা নতুন উদ্যোগের ফলে গ্রামীণ অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি আমি বিশ্বাস করি বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে এর ভূমিকা রাখবে। কাঁচামাল সরবরাহ করেও লাভবান চাষি, শ্রমিক, কারখানা মালিক সহ সব পক্ষই। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার চট্টগ্রামের খবর। কক্সবাজারে উখিয়া উপজেলার পালকখালীর 13 নম্বর তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় দুপুরে ক্যাম্পের কাঁঠালতলি বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর তা বাজার সহ চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও পুড়ে গেছে 3 শতাধিক ঘর। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আরেফিন নগরে চলাচলের রাস্তায় আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন গৃহস্থলী ময়লা সেখানে ফেলছে। এতে উৎকট গন্ধে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, রাস্তার উপর ময়লা আবর্জনা ফেলার কারণে 200 শিক্ষার্থী এবং 2000 গার্মেন্টস কর্মী সহ সর্বসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সেখানে ময়লা ডাম্পিং না করতে মেয়রের প্রতি অনুরোধ জানানো হয়।
চট্টগ্রামের ফতেয়াবাদ আবাসিক এলাকার কয়েক হাজার মানুষের ভূমি দখল করতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও মিথ্যা মামলায় হয়রানি সহ উচ্ছেদের অভিযোগ করেছে এলাকাবাসী। চট্টগ্রাম প্রেস ক্লাব এই সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভূমির মালিক সহ এলাকার লোকজন। সংবাদ সম্মেলনে বলা হয়, নগরীর দক্ষিণ পাহাড়তলী মৌজার বিভিন্ন দাগের আওতায় গঠন করা হয়েছে ফতেয়াবাদ আবাসিক এলাকা। একটি রাসায়নিক কোম্পানির মালিক পুরো এলাকা দখল করতে সড়কে পিলার দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিথ্যা মামলা সহ নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ফতেয়াবাদ আবাসিক এলাকা মালিক সমিতির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন। চট্টগ্রামের পটিয়ায় হয়ে গেল দরবারের সাবেক পৃষ্ঠপোষক শাহ সুফি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দিন ও কেন্দ্রীয় বাইতুস শরফের মরহুম খতিব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল। আলমদারপাড়া বাইতুস শরফ দাখিল মাদ্রাসার হলরুমে কেন্দ্রীয় বাইতুস শরফ চট্টগ্রামের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মুসা কাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মরিশা বাইতুস শরফ রাঙামাটির সুপার মাওলানা হাফেজ শামসুল ইসলাম, মাইনি বাইতুস শরফ রাঙামাটির সুপার মাওলানা হাফেজ ফোরকান আহমেদ ও খাগড়াছড়ি বাইতুস শরফের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু ওসমান। শেষ করছে ২১-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। এমপি আডার হত্যায় জড়িতরা পার পাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার নেপালে ডিবি টিম। সিলেট নগরীর ১৫,০০০ মানুষ পানিবন্দী, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রিমাল দুর্গতরা। এবং রেল যুগে প্রবেশ করল বেনাপোল ও মোংলা, অর্থনীতিতে সম্ভাবনার নতুন দুয়ার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।